আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইউনুসের শেষ মুহূর্তে সেন্ট মার্টিন নিয়ে কি হচ্ছে, বিষয়টা খুব গত দুদিনের ঘটনা প্রবাহে একটু চিন্তার ভাঁজ ফেলছে কপালে। কারণটা হচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা খবর পেয়েছি যে গতকাল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেন্ট মার্টিনে ভিজিটে গিয়েছিলেন। ভারতীয় একটি সোশ্যাল মিডিয়া পেজের বদৌলতে আমরা জানতে পেরেছি যে অত্যন্ত গোপনীয়তার সাথে, এবং কেন গিয়েছেন, কি উদ্দেশ্যে গিয়েছেন আমরা কেউ জানি না। ইউনূসের যেমন শেষ সময় সেনাপ্রধান, রহস্য মানব সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, কারণ তার বিরোধিতা আমরা দেখছি যে আওয়ামী লীগ শিবিরেও বিরোধিতা আছে। আওয়ামী লীগের পক্ষ থেকেও তাকে দোষারোপ করা হয় যে আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে মূল নায়ক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আবার জামাত, বিশেষ করে জামাতের পক্ষ থেকে, জামাতের যারা পেইড এজেন্ট, আপনি ধরুন অনলাইনে যারা কাজ করেন, পিনাকি, ইলিয়াস, কিংবা ওই যে সামরিক কর্মকর্তাদের মধ্যেও আছেন অনেকে, যেমন লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিজ সমানে জেনারেল ওয়াকার কিংবা সেনাবাহিনীর প্রতি বিষোদ্গার গান, এবং মুস্তাফিজের বিরুদ্ধে কিন্তু পানিশমেন্টও নিয়েছে, পেনশন স্থগিত করেছে সেনাবাহিনী গত 18 তারিখের এক অফিস অর্ডারের মাধ্যমে। আবার পিনাকি, ইলিয়াস তারাও কিন্তু পানিশমেন্টের শিকার ইতিমধ্যে হওয়া শুরু হয়েছে। বিশেষ করে এই যে সর্বশেষ সহিংসতার পর থেকে ডেইলি স্টার, প্রথম আলো, ছায়ানট, উদীচী এগুলো জ্বালাও পোড়ার করবার পর থেকে পিনাকি ইলিয়াসের অবস্থাও কিন্তু খারাপ। পিনাকি বা ইলিয়াস বাংলাদেশেও তার কার্যক্রম চালু করেছিলেন, বাংলা এডিশন নামে একটি পোর্টালের যাত্রা শুরু করেছিলেন, সেটির নিবন্ধন বাতিল হয়ে গেছে। ইলিয়াসের ফেসবুক বাতিল হয়ে গেছে। পিনাকির ফেসবুক বাতিল হয়ে যাওয়ার আতঙ্কে আছে পিনাকি, যে কোনো সময় বাতিল হতে পারে। পিনাকি ইতিমধ্যে ঘোষণা দেওয়া শুরু হয়ে গেছে। যাই হোক, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রহস্য মানব, কারণ তিনি দুপক্ষের কাছেই মানে অপরাধের কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন। বিষয়টা এমন, ইউনূস যেমন চলে যাচ্ছেন, ফেব্রুয়ারি নির্বাচন ছাড়া এই মুহূর্তে কোনো গতি নাই, বোঝাই যাচ্ছে। ঠিক তেমনি আগামী 15 সেপ্টেম্বর জেনারেল ওয়াকারুজ্জামান অবসরে যাবেন, এলপিআরে যাবেন। তার 3 বছর মেয়াদের নিয়োগ, কিন্তু বাহিনী প্রধান হিসেবে নিয়োগের যে আইন, 18 সালের যে আইন, সেই আইন অনুযায়ী 3 বছর অথবা 60 বছর বয়স হতে হবে। যেটি আগে হবে সেটি হবে। জেনারেল ওয়াকারের 60 বছর বয়স হয়ে যাচ্ছে আগামী 15 সেপ্টেম্বর, অর্থাৎ জেনারেল ওয়াকারও মাত্র কয়েক মাস আছেন, আর ইউনূস তো 2 মাসও নেই, 50 দিনেরও কম সময় আছেন। সার্বিকভাবে মনে হচ্ছে যে এই যে সেন্ট মার্টিন, এই দ্বীপটা নিয়ে এত আলোচনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার বক্তব্যে বিভিন্ন সময় বলেছিলেন, যে একাধিকবার বলেছেন যে আমি যদি সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে পারি বা দেই, তাহলে আমার ক্ষমতায় থাকা অসুবিধা নেই। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে, বিশেষ করে আমাদের ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামরিক ঘাঁটি, চীনের কর্তৃত্ব, সারা পৃথিবীতে 8 শতাধিক সামরিক ঘাঁটি। সেদিনও আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট $900 বিলিয়ন বেশি। বাংলাদেশের মতো দেশের কতগুলা দেশের বাজেটের চেয়েও বেশি, কত সংখ্যক দেশের, সেটা ক্যালকুলেটর নিয়ে রীতিমতো হিসেব করতে হবে। এই অঞ্চলে দীর্ঘদিন যাবত মার্কিন যুক্তরাষ্ট্র যে ঘাঁটির পরিকল্পনা, এমনকি সেন্ট মার্টিন নিয়ে যে ঘাঁটি, সামরিক ঘাঁটির যে পরিকল্পনা, এবং এই পরিকল্পনা মূলত এই ইউনূস সরকারকে দিয়ে বাস্তবায়ন করতে চায়। কিন্তু এখানে ইউনূস সরকারই তো শেষ কথা নয়, বড় কথা নয়। এখানে চীন আছে, এখানে ভারত আছে, এখানে রাশিয়া আছে, তারা এখানে কত দূর করতে দেবে বাকি, এগুলো নানা বিষয় আছে। যার কারণে এখনো পর্যন্ত ইউনূস সরকারের 1.5 বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এই ধরনের চূড়ান্ত কোনো দফা করতে পারেনি। কিন্তু সময় তো শেষ হয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র এখানে একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছিল, অন্য কোথাও পারেনি। বাংলাদেশকে দুর্বল পেয়ে একটা দুর্বল শাসক বসিয়ে এখানে একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছিল। কিন্তু এখন পর্যন্ত সেন্ট মার্টিনেরও খবর আদি যা
জানা যায় যে সেখানে সামরিক উপস্থিতি নেই, মার্কিন কোনো গোপন সামরিক উপস্থিতি নেই, কিন্তু ইউনূস তো চলে যাচ্ছে এবং ইউনূসের পেছনের শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, এটি নানাভাবে আলাপ আছে। এখন এই পেছনের শক্তিকে কি শেষ একটা কিছু দেয়ার চিন্তা ভাবনা আছে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে ভিজিট করতে দেখা গেছে গতকালকে যেমন, এবং আজকে আরেকটি ঘটনা ঘটেছে, সেন্ট মার্টিন নামে একটি জাহাজে আগুন লেগেছে। এটা কি আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে? যে মুহূর্তে একদম ভরা পর্যটন মৌসুম, আপনারা জানেন যে সেন্ট মার্টিন এই মুহূর্তে নিয়ন্ত্রিত। সেন্ট মার্টিনের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত নানা রকম নিয়ন্ত্রণ আরোপ। নভেম্বর মাস পুরোটা সেখানে রাত্রি যাপন করা যাবে না, ডিসেম্বর জানুয়ারি রাত্রি যাপন করা যাবে, কিন্তু সেখানে যেতে হলেও আপনি কোনো দেশ ভ্রমণের জন্য ভিসা বা আপনার পাসপোর্ট নেই, সাধারণ অনেক মানুষের পাসপোর্ট থাকে না, আপনার পাসপোর্ট করতে হয়, ভিসা লাগাতে হয় সেই দেশের। সেন্ট মার্টিন যাত্রা বা সেন্ট মার্টিন ভ্রমণ কিন্তু এই জটিলতার চেয়ে কোনো অংশে কম নয়। এমনকি এই যে জাহাজটা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আজকে সকালে রওনা দিচ্ছিল, সেই রওনা দেওয়ার আগে প্রতিদিন এই জাহাজগুলোকে স্থানীয় প্রশাসন, কতজন যাচ্ছে কি যাচ্ছে, স্থানীয় প্রশাসন যে সেখানে কিন্তু ইমিগ্রেশন যেমন হয় ঠিক তেমনি ভাবে ইমিগ্রেশন করা হয়। যে কোনো এয়ারপোর্টে বা স্থলবন্দরে যেভাবে ইমিগ্রেশন হয়, ইমিগ্রেশন টাইপের করা হয়। এবং সেই কার্যক্রমটা করবার আগেই আজকে একটি জাহাজে আগুন লেগে গেছে। কেন? সেন্ট মার্টিন নিয়ে এমনি সেখানে মানুষের বা পর্যটকদের যাত্রা সীমিত করা হয়েছে, কিন্তু ইউনূসের শেষ আমল, শেষ সময়, শেষ পর্যটন মৌসুম এটা এবার। এই শেষ পর্যটন মৌসুমের মাঝামাঝি, ডিসেম্বর অলরেডি চলে গেছে, চলে যাবার উপক্রম, আর মাত্র আছে একটি মাস, জানুয়ারি। এই শেষ এক মাস কি পর্যটন কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? পাসপোর্ট ভিসার ব্যবস্থা করেও এখন কি একটা আতঙ্ক তৈরি করে পর্যটক নিয়ন্ত্রণ করার কোনো পায়তারা হলো? এই সন্দেহটা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। দেখুন, এটাতে আগুন লাগতে পারতো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায় যদি হতো, যাত্রী সহ একটা মাছ সমুদ্রে সেন্ট মার্টিন যাওয়ার পথে। কিন্তু যাওয়ার আগেও জাহাজের স্টাফরা ছিলেন, এর মধ্যে একজন অগ্নিদগ্ধ হয়ে মারাও গেছেন, দু একজন আহত হয়ে থাকতে পারেন। এই আতঙ্কটা তৈরি করার ফলে আপনি কি মনে করেন যে এই যে পাসপোর্ট ভিসা নিয়ে যে সেন্ট মার্টিনে যেতে হয়, মানুষ কি এখন যাবে? খুব স্বাভাবিকভাবে কেউ যদি যাওয়ার পরিকল্পনা করেও থাকে, এই পরিকল্পনাগুলো বাদ দেবে বলেই মনে হয়। এর কারণটা কি? ইউনূসের শেষ চেষ্টা, শেষ কর্মকাণ্ড, যে চূড়ান্তভাবে আমরা যে আলাপগুলো দীর্ঘদিন যাবৎ শুনে আসছি, প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং বলেছিলেন যে সেন্ট মার্টিন যদি আমি দেই আমেরিকাকে, তাহলে আমার ক্ষমতায় থাকতে কোনো অসুবিধা নেই। কিন্তু অবস্থা দৃষ্টে মনে হয় যে এখনো পর্যন্ত চূড়ান্ত করতে পারেনি, দিতে পারেনি, আন্তর্জাতিক নানা চাপে। কিন্তু সেন্ট মার্টিনকে ফাঁকা রাখা হচ্ছে কেন? এবার পর্যটন শূন্য, বিশেষ করে শেষ এক মাস পর্যটন শূন্য রাখবার কারণটা কি? সেন্ট মার্টিনকে মার্কিন যুক্তরাষ্ট্রকে তুলে দেওয়ার জন্য, মার্কিনীরা যাতে ওখানে অবাধে ভিজিট করতে পারে, চলাফেরা করতে পারে, পর্যটকরা যাতে পর্যটকদের চোখ আড়াল করে যাতে ওটা একটা অভয়ারণ্য বা অভয় স্থান হিসেবে থাকতে পারে, এই কারণে কি? এরকম নানা সন্দেহের ডালপালা মেলে ধরছে। এখন দেখার বিষয় যে আসলে কি হচ্ছে। আর খুব অল্প সময়, এই অল্প সময়ে আমাদেরকে কি শেষ একটা দুর্ঘটনা ঘটিয়ে যাবে ইউনূস? এগুলো দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই আমরা অপেক্ষা করব এবং দেখব। গত বেশ কিছুদিন ধরে একাধিক ভিডিওতে আমি বলে এসেছি, বাংলাদেশ নিয়ে ভারত আমেরিকার একটি সমঝোতা হয়ে গিয়েছে। সেই সমঝোতা অনুসারে বাংলাদেশে শান্তি ও সুস্থিতি এবং গণতান্ত্রিক পরিমণ্ডল ফিরিয়ে নিয়ে আসার জন্য যেটা উচিত মনে করবে ভারত, সেটা সে করতে পারবে। এটাই ছিল সমঝোতা। তবে এটাও ঠিক করেছিল দুই পক্ষ, ভারত ও আমেরিকা, যে হিংসার মাধ্যমে বা যুদ্ধ বিগ্রহ না করে শান্তির পথে সমস্যা সমাধানের চেষ্টা করবে ভারত। সেটা একান্তই সম্ভব না হলে তখন বল প্রয়োগের পথে
যেতে পারে। আর বলপ্রয়োগ মানে যে কি সেটা তো আচ্ছা পরে বলছি। সেটা ভারত আমেরিকার এই সমঝোতার পরবর্তী অধ্যায় বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে ভারতের সরাসরি আলোচনা, যার ফলশ্রুতিতে তারেক দেশে ফিরতে পেরেছেন। 2 মাস আগেও দেশে ফিরলে বিমানবন্দরেই যার গ্রেপ্তার হওয়ার আশঙ্কা ছিল এবং বাংলাদেশের পত্র পত্রিকাগুলো যেগুলো যে সম্ভাবনা বা আশঙ্কার কথা ফলাও করে বলেছিল, সেটা মানে বিমানবন্দরে তার গ্রেপ্তার হওয়ার আশঙ্কা। সেনাবাহিনীর সঙ্গে অতীতের খারাপ সম্পর্কের কারণে ভয় ছিল সেনার তরফ থেকেও। আর জামাতের বিরোধিতা তো ছিলই। তারেকের ফিরে আসা জামাতের বাড়া ভাতে ছাই। কিন্তু তারেক দেশে ফিরে সম্বর্ধনা পেলেন রাজপুত্রের মতো। বিশদে যাচ্ছি না, তার দরকার নেই বলে। তারেকের বিরোচিত সম্বর্ধনা ভারত আমেরিকা 2 পরাশক্তির সৌজন্যে, তাদের ভেতরে দেয়া নেয়ার শর্ত অনুযায়ী, যেটা মেনে চললে তারেকের লাভ, বাংলাদেশের লাভ। আর ব্যর্থ হলে তারেকেরও ক্ষতি, বাংলাদেশেরও ক্ষতি। সুতরাং তারেকের মাথায় এখন যেটা আছে সেটা কিন্তু আসলে সম্মান কিংবা অন্য কিছুর মুকুট নয়, কাঁটার মুকুট। এই কাঁটার মুকুট মাথায় নিয়ে ফিরলেন তারেক। কেন কাঁটার, বলবো সে কথা। বাংলাদেশের সামরিক অভিযানের প্রস্তুতি সেরে ফেলেছে ভারত, আপনারা সে খবর জানেন। অতিরিক্ত 4টি গ্যারিসন বাংলাদেশকে ঘিরে, মণিপুরে একটা, ওয়েস্ট বেঙ্গলে 2টো, ওয়েস্ট বেঙ্গলে একটা, আসামে একটা, আর ওয়েস্ট বেঙ্গলে 2টো, এই মোট 4টি গ্যারিসন নতুন করে তৈরি করে ফেলছে। কিন্তু সেসবগুলো হয়ে গেছে, সব ব্যবস্থা করা। কিন্তু পুরনো সব সুসম্পর্কের জেরে এবং প্রতিবেশী দেশ হয়ে জড়াতে চাইছে না ভারত যুদ্ধে। এই পরিস্থিতিতে আসরে এসেছেন তারেক রহমান। তারেক ভালোভাবেই জানেন তিনি না ফিরলে ফেব্রুয়ারির ভোটে বিএনপির কোনো ভবিষ্যৎ নেই। আর আওয়ামী লীগের অনুপস্থিতিতে দুর্বল বিএনপিকে হারিয়ে জামাতের নেতৃত্বে ইসলামপন্থীরা জিতে যাবে। আবার নির্বাচন না হলে জামাত বর্তমানে যেভাবে ক্ষমতা দখল করে দেশ চালাচ্ছে সেটাও চলতে থাকবে। এটাকেই বলে যেন ক্যাচ 22 সিচুয়েশন। কোন দিকে যাবে, নির্বাচন চাই আবার নির্বাচন চাই না। এই ক্যাচ 22 সিচুয়েশনে বিএনপির ওপর বা তারেক রহমানের ওপর বাজি ধরেছে ভারত। আর তারেকও বুঝেছে এবারের এই সুযোগ ধরতে না পারলে এ জন্মে তার আর দেশে ফেরার সম্ভাবনা নেই। বিএনপির ভবিষ্যৎ অন্ধকার। সুতরাং আমেরিকার পরোক্ষ সমর্থন আর ভারতের প্রত্যক্ষ সম্মতি ও ব্যবস্থাপনায় দেশে ফিরেছেন তারেক। সেনাবাহিনী চুপচাপ আছে বটে, তবে তাদের একটা বড় অংশ আলটিমেটলি তারেকের সঙ্গে থাকবে। ভারত ও আমেরিকার যৌথ নির্দেশ। জামাত এনসিপি যে জালিয়াতি করে নির্বাচনের ফল নিজেদের পক্ষে আনবে ভেবেছে, যদি ভোট হয় সেটা আর হবে না। একটা প্রশ্ন তো থাকে, মোহাম্মদ ইউনূসের ভূমিকা কি হবে? কারণ তিনি এখনো প্রধান উপদেষ্টা বটে। তবে খেয়াল করলে দেখবেন গত অন্তত 1 সপ্তাহ, কমপক্ষে 1টি সপ্তাহ, ওই হাদির মৃত্যুর পরে পুরো জিনিসটা ঘেঁটে যাওয়ার পর থেকে ইউনূসের চোখ মুখে ভাষাটা পাল্টে গেছে। এটা একটু খেয়াল করলে দেখবেন এখন যেন তিনি 20 দাঁত ভেঙে দেয়া কেউটে সাপ। তিনি চলে যেতে পারলে এখন বাঁচেন। আমেরিকা তো বটেই, ভারতের কাছেও তিনি আবেদন করছেন নিষ্কৃতি দেওয়ার জন্য। ভারত রাজি নয় এবং আমেরিকাকেও বলেছে রাজি না হতে। এতদিন যেসব ছবল দিয়েছেন ইউনূস ভারতকে, যেভাবে মেরেছেন তার নিজের দেশের মানুষকে, মানে যেভাবে দেশটাকে একেবারে ধ্বংসের পথে নিয়ে গেছেন, তার হিসেব না মিটিয়ে ছাড়া যায় তাকে? এটা মোটামুটি স্পষ্ট এখন যে ভারতের সঙ্গে সমঝোতা করে দেশে ফিরেছেন তারেক। কোথাও কোনো গোলমাল হয়নি বটে, তবে সেটা এখনো পর্যন্ত হয়নি। যে কোনো মুহূর্তে তার প্রাণ নাশের চেষ্টা হতেই পারে। বেনজির ভুট্টোকে কিভাবে মারা হয়েছিল মনে আছে তো? নির্বাচনী
মিটিংয়ে, সেখানে তারেককেও যে মারা হবে না, অন্তত একেবারে নির্বাচনের দিন শেষ দিন পর্যন্ত কিন্তু এটার সম্ভাবনা আছে। এই চেষ্টায় সেনাবাহিনীর একটা অংশ আছে, তার প্রাণ নাশের চেষ্টা করতেই পারে। যারা তীব্র জামাত অনুরাগী তারা, ভারত ঝুঁকি নিতে চায়নি। তাই একটা সূত্র খবর দিচ্ছে, সত্যি কিনা জানি না, তবে সে তো একেবারে খুব স্পষ্ট করে খবরটা দিচ্ছে যে তারেকের ঢাকায় আসার এক সপ্তাহ আগেই দিল্লি থেকে একদল গোয়েন্দা ঢাকায় এসেছেন। তারা ডিজিএফআই এর সঙ্গে বসে তারেকের জন্য একটা নিরাপত্তা বেষ্টনী তৈরির কাজ চূড়ান্ত করেছে। এরা ছাড়াও ভারতের সর্বোচ্চ পর্যায়ের নেতা মন্ত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকে যে এসপিজি বা স্পেশাল প্রোটেকশন গ্রুপ, তাদেরও 4 সদস্যের একটা টিম রয়েছে তারেক রহমানকে ঘিরে। এই 4 জনের 2 জন পশ্চিমবঙ্গের বাঙালি যুবক, একজন পাঞ্জাবের, আর একজন নাকি দক্ষিণ ভারতের মুসলিম যুবক। এরা সবাই বাংলায় কথাবার্তা সব খুব ভালো বলতে পারেন। ভারত জানে গুপ্ত ঘাতক যে কোনো মুহূর্তে তারেকের প্রাণনাশের চেষ্টা করবে, তাই কোনো ঝুঁকি নিতে চায়নি। ঝুঁকিটা ভারত নিতে চায়নি, কারণ তারেকের বেঁচে থাকার উপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ কিভাবে যাবে। তাকে যে নিয়ে সাফল্যের একটা চেষ্টা করা হচ্ছে, সেটার দিকে যাবে, সেটা যাবে নাকি সেটা হেরে যাবে, সেই চেষ্টা সেটা নির্ভর করছে এই মুহূর্তে অন্তত তারেকের বেঁচে থাকার উপর। তো যেভাবে বাংলাদেশকে বাঁচানোর যে প্ল্যানের মধ্যে নিয়ে আসা হয়েছে, তারেককে নিয়ে এসছে ভারত আমেরিকা যৌথভাবে, তবে প্রত্যক্ষত এবং মূলত ভারত সেইটা কথাবার্তা চালিয়েছে। সেখান থেকে বাংলাদেশ থেকে তাদের সেই এগুলো হলো 1 নম্বর, বাংলাদেশ থেকে বর্তমানের পরোক্ষ যে জামাতি শাসন চলছে ইউনূসের মাধ্যমে, সেই শাসনের অবসান ঘটানো, ভবিষ্যতে যাতে জামাতি শাসন না হতে পারে সেটা দেখা, এরপর দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা, যার অর্থ যত দ্রুত সম্ভব আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা, শেখ হাসিনার দেশে ফেরা নিশ্চিত করা, আদালতের দেয়া দীর্ঘমেয়াদের কারাবাসের আদেশ প্রত্যাহার করে তারেক রহমানকে যদি দেশে ফিরিয়ে নেওয়া যায়, এমনকি মৃত্যুদণ্ড পাওয়া সন্ত্রাসবাদীদেরও যদি মুক্তি দেওয়া যায়, তাহলে শেখ হাসিনাকেও মুক্তি দেওয়া যাবে। ধর্মীয় সংখ্যালঘুদের জীবন, সম্পত্তি ও সম্মান সুনিশ্চিত করবে, সেটাও একটা এই প্ল্যানের অংশ। আরো আছে পাকিস্তানপন্থীরা যাতে প্রশাসনকে দখল না করতে পারে সেটা নিশ্চিত করা। এক কথায় বাংলাদেশকে নিজের সত্যিকারের প্রতিবেশী হিসেবে পেতে চায় ভারত। এটা কোনো প্রভুত্ববাদী নয়, কিংবা একজন প্রভু আর একজন চাকর তা নয়। এটা হচ্ছে প্রতিবেশী হিসেবে সুখে দুঃখে একসাথে ভালোভাবে বেঁচে থাকা, যেটা ছিল শেখ হাসিনার আমলে। এই দায়িত্ব নিয়ে ফিরেছেন তারেক রহমান। তিনি সফল হলে লাভ শুধু তার নিজের নয়, বাংলাদেশের। সফল হলে তারেক শুধু রাজনৈতিক নেতা বা পলিটিশিয়ান হিসেবে পরিচিত হবেন না, তিনি পরিচিত হবেন, ইতিহাস তাকে মনে রাখবে একজন রাষ্ট্রনায়ক বা স্টেটসম্যান হিসেবে। ইউনূসের অন্ধকার শাসন থেকে দেশকে আলোয় ফিরিয়ে আনার নায়ক হিসেবে। কারণ 54 বছরের ইতিহাসে বাংলাদেশে কেয়ারটেকার সরকার এসছে, নানা রকম সরকার এসছে, কিন্তু আজকের দিনে ইউনূসের আমলে যেভাবে অন্ধকারে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশকে, সেটা আগে হয়নি কোনোদিন। বয়স মানুষকে প্রাজ্ঞ হতে শেখায়। আজকের তারেক রহমান, তার যে অতীত, সেই অতীত অবশ্যই খুব সুখকর কিংবা সুন্দর নয়, কিন্তু যদি অতীতের ছবি থেকে নিজেকে মুক্ত করতে পারেন, ওই বয়সের কারণে যার জন্য তিনি কিছুটা প্রাজ্ঞ হয়েছেন বলে মনে করা হচ্ছে, যদি তিনি নিজেকে মুক্ত করতে পারেন অতীতের ছবি থেকে, তাহলে বাংলাদেশ সত্যিকার অর্থেই শেখ হাসিনার আওয়ামী লীগের একজন যথার্থ প্রতিদ্বন্দ্বীকে পাবে। গণতন্ত্রের বিকাশের দৃষ্টিতে এই উত্তরণ, সেটা একটা দেশের পক্ষে কিন্তু বড় পাওয়া।
আর তারেক যদি ব্যর্থ হন, তাহলে স্পষ্ট করে বলি, ভারত স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছে এমন কিছু করার যাতে ভবিষ্যতের কোনো বাংলাদেশি শাসক শিলিগুড়ি করিডোর নিয়ে ভারতকে ব্ল্যাকমেল না করতে পারে, সমুদ্রপথ দিয়ে পাকিস্তানকে নিমন্ত্রণ করে নিয়ে এসে ভারতের শত্রুতা না করতে পারে, ধর্মীয় সংখ্যালঘুদের অত্যাচার করে দেশ ছাড়া না করতে পারে, বাংলাদেশকে ভারত বিরোধী সন্ত্রাসীদের ঘাঁটি করে না তুলতে পারে। এই জন্যে ভারতের পরিকল্পনায় আছে, যদি ব্যর্থ হয় এই তারেক রহমানকে দিয়ে এই যে প্ল্যান সেটা বাস্তবায়িত করার চেষ্টা যদি ব্যর্থ হয়, তাহলে ভারতের পরিকল্পনায় আছে বাংলাদেশ থেকে দুটো টুকরো বের করে নেওয়া, একটা রংপুর ডিভিশন, অন্যটা চট্টগ্রাম ডিভিশন। চট্টগ্রাম ডিভিশনের পাশ দিয়ে আবার কালাদান যে মাল্টিমোডাল ভারতের প্রজেক্ট, সেই প্রজেক্টটা তৈরি হয়ে গেছে, প্রায় তৈরি হয়ে গেছে, কেবল বাকি আছে একদম মিজোরামের কাছে সেইখানটার কিছু রাস্তা তৈরি, বাকিটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং খুব সম্ভব 2026-এর মাঝামাঝির দিকে এটা শেষ হয়ে যাবে। তাহলে তো বুঝতে পারছেন, তার মানে ওই মায়ানমারও আর থাকলো না পাশে, 3 দিন সাড়ে তিন দিক থাকবে ভারত, এবং 3.5 দিক কেন, চট্টগ্রাম মানে 4টে দিক, পুরোটাই ভারত 4 দিকে থাকবে বাংলাদেশের। আর বাকিটা এই চট্টগ্রাম ডিভিশন এবং রংপুর ডিভিশন চলে যাওয়ার পরে যেটুকু অংশ বাকি থাকবে সেইটা নিয়ে থাকবে বাংলাদেশ, যার 3 দিক নয় 4 দিকে ভারতীয় ভূখণ্ড। সমুদ্রের অভিভাবক বা গার্ডিয়ান অব দ্য ওশেন তিনি আর সমুদ্রে যেতে পারবেন না। সেই দুঃস্বপ্নের দিনের কথা ভেবে শেখ হাসিনাও অত্যন্ত ভাবিত, এবং ভারত সরকারের সঙ্গে কথা বলে শেখ হাসিনা কিন্তু তারেকের প্রত্যাবর্তনের ব্যবস্থায় সায় দিয়েছেন। অর্থাৎ এটা ভারতের ওই তারেককেও বুকে জড়াবার জন্য শেখ হাসিনাকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা যেমন নয়, এটা টোটালি বাংলাদেশের ভালোর কথা ভেবে এই যে প্ল্যানটা তৈরি করা হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। আপাতত এই পর্যন্ত, ধন্যবাদ।